এমআইকে অর্ডার দিয়েছেন মুক্তিবাহিনী, কারণ উনি অনেক মুক্তিবাহিনী নিয়ে আপোষ্ট করেছেন এই নদীর বাঁধের উপরে। আমি পাক বাহিনীর সঙ্গে কমপক্ষে 24 ঘন্টা যুদ্ধ করতে পারি, এই ফোর্স আমার চতুর্দিকে লে আউট করা, এবং তারা ব্যাংকার করে পজিশনে আছে। তখন উনি আমাকে বললেন যে পাক বাহিনীতে এখানটা চলাফেরা করে, তা আপনার দলকে একটু আপনি বলে দেন যে ওরা যেন আগে আক্রমণ না করে, আগে আক্রমণ করলে যুদ্ধ হবে, আমি আপনার ট্রিটমেন্ট সেবা দিতে পারবো না। তারপর উনি কথা বলতে পারতেন না, একটা কাগজ এসে লিখেছে, অর্ডার দিয়েছে যেন তোমরা যদি মিলিটারি তোমাদের না মারে তোমরা গুলি ছাড়ো না। এই কথার উপর ফাদার রিগন আমাকে ট্রিটমেন্ট শুরু করলেন। সে ভালো এক্সরের ব্যবস্থা নেই, তারপরে যা কিছু ছিল জেনারেটর আর কি বা হতে পারে। 1971 সালে তো এই অবস্থা ছিল না, না ছিল লাইটিং এর ব্যবস্থা, না ছিল ভালো সেবার ব্যবস্থা। মুক্তিযোদ্ধারা গুলি খেয়েছে, মুক্তিযোদ্ধা আঘাত পেয়েছে, শহীদ হয়েছে, আমরা ট্রিটমেন্ট দিতে পারিনি। যে মুক্তিযুদ্ধের সময় জলিল পাল মিশন, ফাদার রিগন একটা মুক্তিযুদ্ধ সহায়ক শক্তি, এবং ফাদার রিগন একজন পরোক্ষ বলে প্রত্যক্ষ বলি, আমি যদি ধরে উনি ট্রিটমেন্ট না দিতেন তাহলে আমি মারা যেতাম। এটা আমি বলবো যে উনি একজন পরোক্ষ মুক্তিযোদ্ধা, উনি প্রত্যক্ষ নয়। হাত তুলে দিয়ে আমরা বলি জয় করেছি, কিন্তু আসলে আমার জয় না, আসল জয় হচ্ছে যারা জীবন দিয়েছে। আমরা স্বার্থপর, কেমন স্বার্থ, স্বার্থপর। আমরা এই যুদ্ধের যা লাভ করেছি সেই যুদ্ধের লাভ আমরা পাচ্ছি, কিন্তু যারা মারা গেছে ওরা প্রকৃত জয়, ওরা জীবন দিয়েছেন। মুক্তিযুদ্ধোত্তর আরেক মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন ফাদার রিগন। এই সংগ্রাম মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। মুক্তিযুদ্ধোত্তর অর্থনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করতে থাকেন কর্মযোগী এই মানুষটি। স্থানীয় জনগণকে সুসংগঠিত করেন সমবায়ের মূল মন্ত্রে, আর এই কর্মযজ্ঞে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ। কৃষি ও মৎস্য চাষে আধুনিক ব্যবস্থাপনায় তিনি নিয়ে আসেন বৈপ্লবিক সফলতা। অভাবগ্রস্ত গ্রামীণ মানুষ খুঁজে পায় অর্থনৈতিক মুক্তির পথ। আমাদের এই দেশে ভীষণ অভাব পড়ছিল, আমরা মাঠে ঘেঁষু তুলতে যাইতাম, তারপর ওই ঘেঁষু তুললে নিয়ে সেদ্ধ করতাম, তারপর ঢেকিতে করতাম, ছাতু করতাম, ওই গুঁড়ে করে নিয়ে রান্না করে খাইতাম। তারপর সে ফাদারের কাছে আমরা যাই, সব মহিলারা জড়ো হয়ে যায়, ফাদার আমরা এখন কিভাবে বাঁচবো। ঝিল, জমিতে ঝিল হয় দেখেছেন, ঝিলে কিন্তু ফসল হয় না। তখন উনি একদিন কেরা কি করতে, আচ্ছা দেখে কত পরিমাণে ঝিল আছে, তো উনি দেখেন কি যে বিগত কানেকের মতো ঝিল বেশ পুরো হয়ে গেছে, বিগত কানেকের ঝিল যদি পরিষ্কার করা যায় তাহলে অরিজিনাল মাটির নিচে আছে, সেখানে ফসল হবে। উনি তখন কি করলেন, ওই যে যারা মানে বিধবা বয়সে মেয়ে ছেলে আছে, বুড়োরা আছে, এটা ওটা আছে, কাজ যাদের নেই, আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা এই জমিতে ঝিল পরিষ্কার করো। আমাদের এলাকায় আধুনিক যে কৃষি ব্যবস্থা, এটা ফাদার রিগন আনেন এই কারণে আমরা মান্দাত্তা আমলের কৃষি ব্যবস্থা অভ্যস্ত ছিলাম লাঙ্গল দিয়ে, কিন্তু ট্রাক্টর এবং ব্লক সিস্টেমে যে ইরিগেশন প্রজেক্ট, এটা ফাদার রিগন জাপানি পদ্ধতিতে এখানে প্রয়োগ করেন। বড়ই বিটে একটা, তেঁতুল বিটে, বড়ই বিটে এলো দুইটা, আর জয় রইতো একটা, এই যে দৃষ্টি তিনটে, চামটা একটা, তালবাড়ি একটা, বেন্নাবাড়ি, সাতপার, শানপুকুরে, তারপর হলো যে আর এইদিকে হচ্ছে ননিক্ষীর একটা, কাঁসালিয়া, তারপর হচ্ছে গোয়ালগ্রাম, চকসিং, তারপর টংরাইল, এই দিয়ে মানে 27টা ব্লক ফাদার রিগন এই দেশে করছে। এখানে না খাই কেউ বলতে পারবে না যে আমাদের ঘরে খাবার নাই, আমরা না খাইয়ে রয়েছি। আমার জীবনেই
আমি 3 দিন এই যে কচুর শাক এই খাই আমার ঘুরে ঘুরে নিয়ে আমি বাচ্চা থাকছি, এই কচুর শাক। আজ সেই কচুর শাকের দিক চাইলে আমার মন দুঃখে ভাঙ্গে যায়। আমার ছেলে এই কচুর শাক খাই আজকে সে এমএ পাস করছে। জগদীশ দাদা মাইকেলি সাক্ষী দেবে যে সত্যি আমার ছোট ছেলে এমএ পাস, ঢাকায় চাকরি করে। আমাদের দেশ ফাদার এত উন্নত করে দিয়ে গেছে, প্রতিটা ঘরের ছেলে মেয়ে প্রায় ভাগ আমাদের শিক্ষিত। ওখানে আস্তে আস্তে 30 ইউরি ব্লক, প্রতি ইউরি ব্লক ছিল 30-35 বিঘা জমি, এটা প্রায় 1000। ওরা এমনি আমারে জমি দিত। পাশে রয়েছে বিরাট চান্দার বিল, মাছের তখন বিরাট ছড়াছড়ি। এই মাছ লোকেরা যখন ধরতো, এই বিশাল মাছটা নিজেরা খেয়ে এলাকার চাহিদা পূরণ করে বাড়তিটা নষ্ট হয়ে যেত। এই মাছগুলো কি করা যায়? ওনারা বলে দেখেন আমরা এখানে তো ম্যাক্সিমাম লোক তো জেলে, এবার আমাদের লঞ্চের দরকার। উনি তখন লঞ্চ তৈরি করতে পারেন, প্রত্যেকটা লঞ্চ ওরা 7-8টা লঞ্চ উনি তৈরি করে সেখানে মানে ফিশিং বোট করে ওই লঞ্চ মাছ দিয়ে বোঝাই করে খুলনায় যেখানে মার্কেট আছে চালান দিতেন, বরফ তৈরি করতেন, অনেক কিছু করেছেন, বুঝতে পারছেন। সেই সময় আমার একটা কিডনি দোষ হয়েছে, পাথর রয়েছে আমার কিডনি। একদিন রাত্রে তো কষ্ট বাবারে। তারপরে কিছু খেয়ে ওষুধ খেয়ে কিছু মানে ব্যথা চলে গেছে, কিন্তু বিষয় বলেছে আপনি দেশে যান। ফাদার রিগান বানিয়ারচর থেকে 1976 সালে ছুটিতে যান নিজ দেশ ইতালিতে। এই সময় তিনি ইতালির শহরগুলিতে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অভিজ্ঞতার কথাই তুলে ধরেন। প্রায় 3 বছর ব্যাপী ইতালিতে থাকাকালীন তিনি হয়ে ওঠেন বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রচারণার যেন এক অঘোষিত রাষ্ট্রদূত। ইতালীয় জনগণের মাঝে বাংলাদেশকে তিনি তুলে ধরেন এক অনন্য মর্যাদায়। আর ওখানে আমি প্রায় আমাদের বাংলাদেশের সংস্কৃতির বিষয়, সাহিত্য বিষয়ে কথা বলতাম। বিশেষ কিছু আপত্তি করে না, শুধু 2-1 জন আমার কাছে এসেছেন, আপনি কেমন এরকম কথা বলে, আমরা আপনাকে নিচ্ছি যেন আপনি আমাদের এখানে ইতালিতে আমাদের কি সংস্থা আছে, কেমন করে চলে, কেমন করে তা পরিচালনা করতে শুনেন। আমি ওখানে বাংলাদেশে আপনারা এই সমস্ত যে সংস্থা যা আছে কেমন করে চলে, কেমন করে চায়, আমি তো জানি না। তখন আমার বাংলাদেশ থেকে আমার ডাকলে এখানে, আমি বাংলাদেশ থেকে যা নিয়েছি এখানে আপনাদের দেব। আমার যা ধন আছে অন্তরে, যা পেয়েছি বাংলাদেশে, তাই আমি প্রদান করি। যখন ইতালিতে ছিলাম ছাত্র জীবনে, থিওলজি পড়তাম, তখন ফাদার রিগনের সাথে দেখা। আর আমি ওনার সম্বন্ধে এটা জানতাম ওই সময় যে উনি বাংলাদেশকে খুব ভালোবাসতেন, বিশেষভাবে এই উপমহাদেশের কালচার খুব ভালোবাসতেন। এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা ইতালিয়ান ভাষায় অনুবাদ করেছেন, আর আমি পড়তাম। তারপরে আমি এসেছি, এই ওরা আর রাখতে চাইছিল, আমি রাখবো না। ভাগ্যবশত আমার জেনারেল সুপিরিয়র যখন আমার ইতালিতে পাঠিয়েছে, তারই কেউ লিখেছে ওখানে আপনি থাকবে ইতালিতে 30শে জুন 1979 সাল পর্যন্ত। তারপরে আমি ফিরে আসলাম বাংলা দেশে। আমি মনে করছিলাম বিশ্বব আমারে বলেছে আপনি এসে আপনার কাজ আপনি করেন, সাহিত্য, সংস্কৃতির ইত্যাদি যত, কিন্তু শুনতে পারল না, কারণ এখানে শিলা বুনিয়া বেশ গন্ডগোল ছিল, বেশ গন্ডগোল ছিল।
সাংঘাতিক গন্ডগোল ছিল, আর কেউ ফাদার আসতে চায় না। 1979 সালে দ্বিতীয়বারের মতো ফিরে আসেন তিনি মোংলার শিলাবুনিয়া ধর্মপল্লীতে। তার পদচারণায় এই নিভৃত পল্লী আবার যেন জেগে ওঠে নব আনন্দে। তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সহযোগিতায় শুরু করেন ব্যাপকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড। তার হাতে গড়ে ওঠা সেন্ট পলস হাই স্কুলে লাগে আধুনিকতার ছোঁয়া। হাজার হাজার গরিব ছাত্রছাত্রীদের স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে নিরবিচ্ছিন্ন পড়াশোনা করার সুযোগ করে দেন তিনি। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চার জন্য তৈরি করে দেন সুবিশাল অডিটোরিয়াম। ফাদার রিগান এই এলাকার তার আগমন আমাদের বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করেছে, বিশেষ করে শিক্ষা বিষয়ে। আমি এটা প্রত্যেকটা লোকই স্বীকার করবে যে ফাদার রিগানের সহযোগিতা পেয়ে এই এলাকার হাজার হাজার ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। এবং এখানে আমরা যেটা বুঝতাম যে এইখানের যে স্কুল, এই মিশনের যে হাসপাতাল এবং এর অধীনে যে অন্যান্য সেবা প্রতিষ্ঠান, সেটা এই ক্যাথলিক খ্রিস্ট সমাজেরই একটা অঙ্গ, কাজের অঙ্গ, তাদের সেবার অঙ্গ, এবং ফাদাররা তার মধ্যে সীমাবদ্ধ থাকেন। কিন্তু আমরা ফাদার রিগানকে দেখেছি যে উনি এর মধ্যে সীমাবদ্ধ থাকেননি। উনি এই এলাকার বিভিন্ন স্কুলে সাহায্য করেছেন অবকাঠামো উন্নয়নে। এখানে মোংলা কলেজ আছে, সেখানে উনি সহযোগিতা করেছেন। হলদিগুনা হাই স্কুলে সহযোগিতা করেছেন। উনি বাজুয়াতে, মানে বাইরেও, এই উপজেলার বাইরেও অন্যান্য স্কুলে, যেখানে খ্রিস্টান এলাকাই না, খ্রিস্টান ধর্মীয় তাদের কোনো জনগণও সেখানে নেই, সেসব জায়গাতে উনি সাহায্য করেছেন। এটা 1980-81 ব্যাপার। তখন এইদিকে অর্থনৈতিক অবস্থা আরও খারাপ ছিল। তো আমরা ঠিক করলাম যে কলেজটা আমরা করব কি করব না। তা সুদানবাবু, আমি, নীরদবাবু, বাতেন সাহেব ফাদার রিগানের কাছে গিয়েছিলাম। ফাদার রিগান বললেন, এটা খুব ভালো, আপনারা করেন, আমি দেখব। আমরা ফাদার রিগানকে এই পর্যন্ত চিনতাম, ওনার এইটুক কথা মানে আমরা মনে করতাম যে অনেক কিছু, সব পেয়ে গেছি। তো আমরা শুরু করে দিয়েছিলাম। এই জন্যই ফাদার রিগানের নামটা আগে আসে। মোংলা কলেজের সরকারি একটা ভবন বাদে প্রত্যেকটা ভবনে ফাদার রিগনের অবদান আছে। সব থেকে বড় যেটা নতুন মোংলা কলেজের জন্য নূতন একটা অধ্যায়ের সূচনা করেছিল, তা হচ্ছে তাদের বিজ্ঞান ল্যাব। এনিহাউ ফাদার টাকা দিলেন, আর্টস বিল্ডিংয়ের উপরে দোতলা হয়ে গেল, সিঁড়িও করে দিলেন উনি। সেই থেকে আমরা এখানে ক্লাস শুরু করে দিলাম। তো ফাদার রিগানের একটা জিনিস, এটা হচ্ছে শিক্ষার কথা বললে ওনাকে কখনো দুবার বলতে হয় না। 1988 সালের যে নভেম্বরের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়, এবং ওই সময় হলদিগুনা হাই স্কুলের একমাত্র একটা টিনের ঘর ছিল স্কুল বলতে, সেটা একেবারেই ধ্বংস হয়ে যায় এবং মাটির সাথে মিশে যায়। এবং পরবর্তীতে এই স্কুল ঘরের জন্য আমরা বিভিন্ন জায়গায় সাহায্য প্রার্থনা করি, এবং কোথাও থেকে কোনো সেরকম আমরা সহযোগিতা পাইনি। পরে স্কুল এবং গ্রামবাসী মিলে আমরা সব ফাদারের কাছে আসি এবং ফাদারকে নিয়ে যাই। এটা বললে বোঝানো কঠিন যে সাহায্য উনি দিয়েছেন, এটা সাধারণ মানুষের